আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি পলি পারভিন। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আশ্রয় আবেদনে মিথ্যা নির্যাতনের গল্প ব্যবহারের অভিযোগ, যুক্তরাষ্ট্রে এবার আইনজীবীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে আইস। দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, ওয়াশিংটনে 60,000 মানুষ সরিয়ে নেওয়া হয়েছে, শত শত বাড়ি ও স্থাপনা পুড়ে ছাই। মিশিগান সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারি মঙ্গলবার এল সায়েদ ও স্টিভেন্সের লড়াইয়ে নির্ধারিত হবে মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বী। এবং নিউ ইয়র্কের ব্রঙ্কসে দুর্ধর্ষ ডাকাতি, নারীকে জিম্মি করে গয়না নগদ সহ বিপুল সম্পদ লুট, সন্দেহভাজন 3 জনকে খুঁজছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ভুয়া আশ্রয় আবেদনের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। দীর্ঘদিনের অভিযোগ, কিছু ক্ষেত্রে সাজানো গল্প ও জাল নথি ব্যবহার করে অভিবাসন সুবিধা নেওয়া হচ্ছে। এবার সেই প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আইস। নতুন এই অভিযানে আলোচনা এসেছে কয়েকজন অভিবাসন আইনজীবীর নাম। বিস্তারিত নিয়ামতুল্লাহ সিরাজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি ঠেকাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। এবার এমন কিছু অভিবাসন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন আশ্রয় আবেদন তৈরির অভিযোগ উঠেছে। আইসের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বিভাগ সম্প্রতি আইনজীবী সুরাজ রাজ সিংকে জরিমানার নোটিশ দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে একটি অভিবাসন আইন প্রতিষ্ঠার পরিচালনা করেন এবং মূলত ভারতীয় আশ্রয় প্রার্থীদের প্রতিনিধিত্ব করেন। কর্তৃপক্ষের অভিযোগ, সুরাজ রাজ সিং 54টি পৃথক অভিবাসন মামলায় 118টি একই ধরনের বা কপি পেস্ট করা নথি জমা দিয়েছেন। এইসব নথিতে আশ্রয় পাওয়ার জন্য একই ধরনের নির্যাতনের গল্প ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইস। এই কারণে তার বিরুদ্ধে প্রায় $5 লাখ সর্বোচ্চ জরিমানা চাওয়া হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরেক অভিবাসন আইনজীবী বিনোদ দোদ্দামানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। তার বিরুদ্ধে 32টি আশ্রয় মামলার 64টি ভুয়া নথি জমা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনার পর ভুয়া আশ্রয় আবেদনকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট আইনজীবীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে বিতর্ক থাকলেও প্রশাসনের দাবি প্রকৃত আশ্রয় প্রার্থীদের সুরক্ষা এবং প্রতারণা বন্ধ করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। আগুনের কারণে স্পোকেন এলাকায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং শত শত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়া আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সময়ে আইডাহো, অরেগন ও উটাহেও একাধিক বড় দাবানল জ্বলছে। ফলে পুরো পশ্চিমাঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলায় দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানলের সর্বশেষ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলে অন্তত 600টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশেপাশে গত সপ্তাহান্তে প্রায় 21 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুরো ওয়াশিংটন অঙ্গরাজ্যে চলতি মৌসুমে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নি নির্বাপন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ নিখোঁজও নেই। তবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্পোকেনের বিভিন্ন ভিডিওতে আগুনে ভবন পুড়তে, আকাশে কালো ধোঁয়া উঠতে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে আগামী কয়েকদিনও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখনও বিপদমুক্ত নয় এবং সামনে আরও কঠিন কয়েকটি দিন অপেক্ষা করছে।
এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব অরেগনও বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। সেখানে প্রায় 1360 বর্গ কিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে এবং 600টির বেশি বাড়ি ও 800টি স্থাপনা ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় উধাতে একটি দাবানল মাত্র কয়েকদিনের মধ্যে দ্বিগুণেরও বেশি বিস্তৃত হয়েছে। এতে শতাধিক গবাদি পশু মারা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। পশ্চিমাঞ্চল জুড়ে একের পর এক দাবানলে ফেডারেল অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলোর উপর উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের চাপ ক্রমেই বাড়ছে। ফুড স্ট্যাম্প না থাকলেও মিলতে পারে মাসে অতিরিক্ত $60। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উত্থাপিত নতুন একটি বিল নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। প্রস্তাবটি আইনে পরিণত হলে লাখো পরিবার ইবিটি কার্ডের মাধ্যমে এই সুবিধা পেতে পারে। তবে অর্থ ব্যয় করা যাবে শুধুমাত্র ফল ও সবজি কেনার জন্য। কারা আবেদন করতে পারবেন, আয়ের সীমা কত এবং বিলটি এখন কোন ধাপে রয়েছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের লাখো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য আসতে পারে নতুন সুখবর। ফুড স্ট্যাম্প থাকুক বা না থাকুক, যোগ্য হলে প্রতি মাসে অতিরিক্ত $60 পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এই অর্থ খরচ করা যাবে শুধুমাত্র ফল ও সবজি কেনার জন্য। ফ্রেশ বাক্স ফর ফ্রেশ প্রডিউস অ্যাক্ট নামে নতুন একটি বিল কংগ্রেসে উত্থাপন করেছেন ডেমোক্রেট কংগ্রেসম্যান প্রমীলা জয়াপাল। বিলটি পাশ হলে অংশগ্রহণকারী অঙ্গরাজ্যগুলো ফেডারেল সরকারের অনুদান পাবে। এরপর তারা যোগ্য পরিবারগুলোর ইবিটি কার্ডে প্রতি মাসে অতিরিক্ত $60 যোগ করবে। এই সুবিধা শুধু বর্তমান স্ন্যাপ সুবিধাভোগীদের জন্য নয়, যারা এখনও ফুড স্ট্যাম্প পান না তারাও নির্ধারিত আয়ের শর্ত পূরণ করলে নতুন ইবিটি কার্ডের মাধ্যমে এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। অতিরিক্ত $60 দিয়ে মাংস, কোমল পানীয় বা অন্যান্য বাজার করা যাবে না। এই অর্থ ব্যয় করা যাবে কেবল তাজা, হিমায়িত অথবা শুকনো ফল বা সবজি কেনার জন্য। প্রস্তাব অনুযায়ী যেসব পরিবারের আয় তাদের এলাকার মধ্যম আয়ের 80% বা তার কম, তারাই এই কর্মসূচির জন্য যোগ্য হবেন। আয়ের সীমা রাজ্যভেদে ভিন্ন হবে। যেমন নর্থ ডাকোটার বিসমার্কে এই সীমা প্রায় $63,000 আর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তা হতে পারে $1,13,000 পর্যন্ত। বিলটি এখনও আইনে পরিণত হয়নি। এটি বর্তমানে প্রতিনিধি পরিষদের কৃষি কমিটির পর্যালোচনায় রয়েছে। এরপর প্রতিনিধি পরিষদ, সিনেট এবং প্রেসিডেন্টের অনুমোদন পেলেই এটি কার্যকর হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 3,70,00,000 মানুষ স্ন্যাপ সুবিধা পান। বিলটি পাশ হলে স্বাস্থ্যকর খাবার কেনার ক্ষেত্রে লাখো পরিবারের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর। বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হঠাৎই নিভে গেল। যুক্তরাষ্ট্রে মারা গেছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও এনভিডিআর সিনিয়র ডেটা সায়েন্টিস্ট ডক্টর ইরফান আল হুসাইনি। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ডেটা বিশ্লেষণ ও মেশিন লার্নিং নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে তার গবেষণা প্রশংসিত হয়েছে। বিশ্ব প্রযুক্তিতে কিভাবে নিজের জায়গা করে নিয়েছিলেন এই মেধাবী বাংলাদেশি, জানুন বিস্তারিত। বিশ্ব প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের আরেক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। যুক্তরাষ্ট্রে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কৃতি সাবেক শিক্ষার্থী এবং বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর সিনিয়র ডেটা সায়েন্টিস্ট ডক্টর ইরফান আল হুসাইনি। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শিক্ষা জীবনের শুরু থেকেই অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছিলেন ডক্টর ইরফান। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। পরে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণার বিষয় ছিল স্বাস্থ্যসেবায় ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ডেটা বিশ্লেষণ এবং আধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন এনভিডিআই। সেখানে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে কাজ করেন। তার গবেষণাপত্রে স্থান পেয়েছে নিওর আইপিএস, সিগিড, সিআইকেএম, আইক্যাসআপ, বায়োএনএলপি এবং এমএলএইচসির মতো বিশ্বসেরা আন্তর্জাতিক সম্মেলনে।
ডক্টর ইরফান ছিলেন বুয়েটের বিশিষ্ট অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর তাহমিদ আল হুসাইনির সন্তান। সহপাঠীদের কাছে তিনি ছিলেন মেধাবী, বিনয়ী ও সদালাপী একজন মানুষ। বিশ্ববিদ্যালয় জীবনে যেমন পড়াশোনায় সেরা ছিলেন, তেমনি খেলাধুলা ও আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতাতেও রেখেছেন উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর। তার অকাল প্রয়াণে শোকাহত বুয়েট, জর্জিয়া টেক, এনভিডিআর এবং দেশ বিদেশের প্রযুক্তি ও গবেষণা মহল। বাংলাদেশের বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার ভবিষ্যতের জন্য তার এই অসময় বিদায় নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। তার জন্য দোয়া এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। মিশিগানে সিনেট নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারি ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ভোট গ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে শেষ মুহূর্তের প্রচারণায় নেমেছেন দুই আলোচিত প্রার্থী আব্দুল এল সায়েদ ও হেইলি স্টিভেন্স। এই নির্বাচন শুধু মিশিগানেই নয়, পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ডেট্রয়েটে এক সমাবেশে আব্দুল এল সায়েদ বলেন, তার নির্বাচনী অঙ্গীকারের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করা। তিনি অভিযোগ করেন, বড় কর্পোরেশনগুলো বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, একজন প্রার্থীর যোগ্যতা তার নাম বা ধর্ম দিয়ে নয়, জনগণের জন্য কাজ করার সক্ষমতা দিয়েই বিচার করা উচিত। অন্যদিকে ম্যাডিসন হাইটসে প্রচারণায় হেইলি স্টিভেন্স ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তার দাবি, শুল্ক নীতি ও মূল্যস্ফীতির কারণে মিশিগানের ব্যবসা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে। তিনি নির্বাচিত হলে স্থানীয় শিল্প, কর্মসংস্থান এবং মধ্যবিত্ত পরিবারের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে স্টিভেন্সের নির্বাচনী তহবিলে এআইপিএসসি এর সমর্থন এবং এল সাইদের প্রগতিশীল অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে দুই প্রার্থী দাবি করেছেন, তাদের প্রচারণার মূল বিষয় মিশিগানের মানুষের জীবনমান উন্নয়ন। মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রাইমারির ফলই নির্ধারণ করবে নভেম্বরে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির হয়ে কে লড়বেন। মিশিগানে বাংলাদেশি আমেরিকান মুসলিম কমিউনিটিকে কেন্দ্র করে আগামী 9 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনা দাওয়াহ কনফারেন্স 2026। দেশ বিদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে আয়োজক সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, মুনা নর্থ জোন। বিস্তারিত জানাচ্ছেন ফারজান আফরোজ। আগামী 9 আগস্ট রোববার দুপুর 1টায় ওয়ারেনের ইসলামিক সেন্টার অফ 9 মাইল মসজিদ দারুল কোরআন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে মুনা দাওয়াহ কনফারেন্স 2026। বাংলাদেশি আমেরিকান মুসলিম কমিউনিটির জন্য এই সম্মেলনের আয়োজন করছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা নর্থ জোন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সাইদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সহ সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ওয়েন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রামিজ মোহাম্মদ এবং মুনার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ। আয়োজকদের মতে, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্যে ইসলামের সঠিক জ্ঞান, দাওয়াহর গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামিক শিক্ষার চর্চা আরও বিস্তৃত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। পাশাপাশি নতুন প্রজন্মের ধর্মীয় ও নৈতিক বিকাশে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেয়া হবে। অনুষ্ঠানে শিশু, কিশোর ও নারীদের জন্য পৃথক সেশনের পাশাপাশি রেনেসা কালচারাল গ্রুপ অফ মিশিগান এর পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ওবায়দা, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রুহুল আমিন, মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসারউদ্দিন আহমদ, মুনা সেন্টারের ডিরেক্টর ওয়ালিউর রহমান, মুনার প্রকাশনা বিভাগের পরিচালক খায়রুল হাসান রফিক এবং ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন মুনা নর্থ জোনের অফিস, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্টের ডিরেক্টর শাহিদুল ইসলাম। তিনি সম্মেলনের লক্ষ্য, কর্মসূচি এবং মুনার বিভিন্ন দাওয়া ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন। এ সময় আরমান চৌধুরী বলেন, মুনা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র জুড়ে দাওয়া, ইসলামী শিক্ষা, কোরআন বিতরণ, ইসলামিক স্কুল পরিচালনা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, মিশিগানে এবারের দাওয়া কনফারেন্স কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মিলন মেলায় পরিণত হবে। মিশিগান সহ আশেপাশের অঙ্গরাজ্যের বাংলাদেশি ও মুসলিম পরিবারগুলোর প্রতি সম্মেলনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, সবার অংশগ্রহণই এবারের মুনা দাওয়া কনফারেন্স 2026 সফল ও অর্থবহ হয়ে উঠবে। নিউ ইয়র্কে আবারও আতঙ্ক ছড়ালো দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ব্রঙ্কসের একটি বাড়িতে ঢুকে এক নারীকে বেঁধে রেখে কয়েক লাখ ডলারের গয়না ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় 3 দুর্বৃত্ত। হামলায় গুরুতর আহত হলেও বর্তমানে ওই নারীর অবস্থা স্থিতিশীল। কারা এই ডাকাত, কি বলছে পুলিশ এবং তদন্ত কতদূর এগিয়েছে, এসব গুরুত্বপূর্ণ তথ্য থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে রাতের অন্ধকারে ঘটে গেল এক ভয়াবহ ডাকাতির ঘটনা। পুলিশ জানিয়েছে, 3 জন কালো পোশাক পরা দুর্বৃত্ত অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে তার বাড়ি থেকে প্রায় $3,43,000 মূল্যের গয়না, নগদ টাকা, সুগন্ধি এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটে হাই ব্রিজ এলাকার ওয়েস্ট 168 স্ট্রিট ও ওকডেন অ্যাভিনিউ এর কাছে। পুলিশের তথ্য অনুযায়ী ডাকাতরা ছুরি ও বন্দুক নিয়ে জোর করে ওই নারীর বাড়িতে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা 39 বছর বয়সী ওই নারীকে বন্দুকের বাট দিয়ে আঘাত করে। পরে তাকে চোখ বেঁধে হাত পা ডাক টেপ দিয়ে বেঁধে ফেলে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলার পর ওই নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে তার শরীরে একাধিক আঘাত থাকলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এদিকে নিউ ইয়র্ক পুলিশ সন্দেহভাজন 3 ডাকাতের সিসিটিভি ফুটেজে প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায় 3 জনই কালো পোশাক ও মুখ ঢাকা অবস্থায় ছিল। পুলিশ এখনো ঘটনাটির তদন্ত করছে এবং অভিযুক্তদের খুঁজছে। কারো কাছে এই ডাকাতির বিষয়ে কোনো তথ্য থাকলে নিউ ইয়র্ক পুলিশের ক্রাইম স্টপার্স হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেস ক্লাব আয়োজন করেছে আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে মেগা উন্নয়নের নামে অর্থ লুটপাট ও পাচার হয়েছে। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নিয়ামতুল্লাহ সিরাজি। সোমবার দুপুরে সিলেট অনলাইন প্রেস ক্লাবের ডক্টর রাগিব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার আহমেদ হেলারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ সজীব, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি অ্যাওয়ার্ড চালু করতে, গুণীজনদের সম্মাননা এবং বীরদের সম্মান জানানোর জন্য সিলেট অনলাইন প্রেস ক্লাব। আবু তুরাবকে হত্যা করা হলো। আমি মনে করি আবু তুরাবের হত্যা আমরা দেখতেছি, একদিকে গুলি করা হচ্ছে, আবু তুরাব রাস্তার ওই পাশে ওই সাইডে ছিল। আমার মনে হয় আবু তুরাবের বিরুদ্ধে বোধহয় আগ থেকেই
এই পুলিশ অফিসারগুলোকে পাচ্ছিল কেন? যে সমাজের সে যে অসঙ্গতিগুলো অথবা ফ্যাসিস্টের যে বিরুদ্ধাচরণ করা তার সহজাত রক্তে ছিল, সেটা কিন্তু আগ থেকেই সে করেছে এবং তার জন্য তাকে টার্গেটেড কিলিং আমি বলবো আবু তুরাবকে সরাসরি গুলি করা হলো। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন 3 ক্যাটাগরিতে 4 জন সাংবাদিককে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও প্রাইজ মানি তুলে দেন। এটিএম তুরাব ভাই গুলিবিদ্ধ হওয়ার আগেও আমরা এক পাশে বসে গল্প করছিলাম, আর আজকে তুরাব ভাইয়ের নামে একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছে এই জায়গা দিয়ে আসতে হয়েছে, বিষয়টা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে হচ্ছে যাদেরকে আপনারা মূল্যায়িত করেছেন আপনাদের ধন্যবাদ সিলেট অনলাইন প্রেস ক্লাব। শুধু একটাই বলবো, আজকের দিনে দাঁড়িয়ে হতাশা নিয়ে বলতে হচ্ছে আজকে 2 বছরের উপরে এখনো তুরাব ভাইয়ের কোনো বিচারের কাজের অগ্রগতি আমরা দেখি না। একটাই দাবি, তুরাব ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই এবং দ্রুততম সময়। 24শে জুলাই আন্দোলনের সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে বা বিভিন্ন জনকে সাথে নিয়ে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি এবং চেষ্টা করেছি আমার মাধ্যমে যাতে প্রকৃত সত্য উঠে আসে এবং মানুষের মাঝে প্রকৃত সংবাদ পৌঁছায়। আর আজকের এই অ্যাওয়ার্ড আমার জীবনের একটি স্মরণীয় অ্যাওয়ার্ড হিসেবে থাকবে এবং আশা করি অনলাইন প্রেস ক্লাব ভবিষ্যতে এই ধরনের অ্যাওয়ার্ড অব্যাহত রাখবে। অনলাইন প্রেস ক্লাবকে ধন্যবাদ, বিশেষ করে যারা জুরি বোর্ডে ছিলেন এবং অনলাইন প্রেস ক্লাবের যারা কার্যনির্বাহী বডি, সবাইকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থান তো আসলে একদিনের জন্য না, এটা চলবে আজীবনই। এটা ধারণ করার বিষয়, যে যতদিন আসলে ধারণ করে, জোর করে আসলে কাউকে ধারণ করানো যাবে না, এটা ধারণের বিষয়। আশা করি আপনারা এই যে প্রথা চালু করেছেন সেটা ধারাবাহিকভাবে বজায় রাখবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতিকে সম্মান জানিয়ে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। দর্শক, এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি পলি পারভিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।